আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজ আপনাদেরকে একটা সিনেমার কাহিনী বলবো, খুব সংক্ষেপে। লরেন্স অফ অ্যারাবিয়া, যে সিনেমার একজন মাত্র নায়ক, যিনি ব্রিটিশ গোয়েন্দা ছিলেন, কর্নেল উপাধির একজন গোয়েন্দা কর্মকর্তা ছিলেন, যার দায়িত্ব ছিল মধ্যপ্রাচ্যের রাজ পরিবারগুলো এবং বড় বড় যে গোত্রগুলো রয়েছে, সেটা আজকের সৌদি আরব, আজকের কুয়েত, আজকের জর্ডান, আজকের ফিলিস্তিন, ঠিক এই এলাকাতে এবং সিরিয়া, এই এলাকাতে তিনি বহু বছর ব্রিটিশ গোয়েন্দা বিভাগের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই একটি মাত্র লোকের কারণে, অনলি ওয়ান পার্সন, তার কর্মদক্ষতা এবং তার কৌশল এবং তার সফলতা প্রথম মহাযুদ্ধে মিত্রশক্তির জয় হয়েছিল। অবাক করার ব্যাপার হলো যে প্রথম মহাযুদ্ধ যেটি ইউরোপে শুরু হয়েছিল, এটা ইউরোপে যতটা না প্রভাব বিস্তার করেছিল, তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল এশিয়াতে, মধ্যপ্রাচ্যে। এবং এশিয়াকে এই প্রথম মহাযুদ্ধ যে শেপ দিয়েছিল, তার ভৌগোলিক অবস্থা যেভাবে পরিবর্তন করে দিয়েছিল, সে অনুযায়ী ইউরোপে আসলে প্রথম মহাযুদ্ধের কোনো প্রতিক্রিয়া হয়নি ওভাবে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ইউরোপে অনিবার্য হয়ে পড়েছিল। এটা ভিন্ন একটা বিষয়। এখন লরেন্স অফ অ্যারাবিয়ার কাহিনী বলে নেই। আপনারা জানেন যে তিনটি খেলাফত মুসলমান বিশ্বে খুবই নাম করা। প্রথম হলো খুলাফে রাশেদিন, আল্লাহ রাসূলের ওফাতের পর যে চারজন খলিফা মুসলমান বিশ্ব শাসন করে, সেই ইতিহাস। দ্বিতীয় ইতিহাস হলো উমাইয়া খেলাফত, আর তৃতীয় ইতিহাস হলো আব্বাসীয় খেলাফত। এটা পৃথিবীকে একটা শেভের মধ্যে রেখেছিল। সারা দুনিয়াতে এটাকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা ওই মুহূর্তে ছিল না। উমাইয়াদেরকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা পৃথিবীতে ছিল না, আব্বাসীয়দের ছিল না। আর খুলাফায়ে রাশিদিনও তখন বিশ্বের এক নম্বর পরাশক্তি, হযরত উমরের যে শক্তিমত্তা ছিল। আব্বাসীয় খিলাফতের শেষ দিকে দুটো খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়, যেটি স্পেনে বা ইউরোপে প্রতিষ্ঠিত হয় উমাইয়া খলিফা হিসেবে, বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ মুর ডাইনেস্টি। এটাকে মুর সভ্যতা বলা হয় এবং তারা মূলত খলিফা হিসেবে স্বীকৃত হতেন না। এখানে তাদেরকে বলা হয়তো উমাইয়া শাসক। স্পেনে এরা সেভিল, কর্ডোভা, তারপরে ফ্রান্সের একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করতেন, আধুনিক ফ্রান্সের। তার সঙ্গে সঙ্গে যাকে বলা হয় ভূমধ্য সাগরের অপর অংশে, বিশেষ করে সাইপ্রাসে তাদের একটা বিরাট ভূমিকা ছিল, এবং টিউনিশিয়াতে, মানে উমাইয়া শাসক স্পেনের। এবং তারা বহু বছর, প্রায় 700 বছর ইউরোপ শাসন করেছে। এবং ইউরোপে উমাইয়া শাসকদেরকে চ্যালেঞ্জ করার মতো ওই মুহূর্তে কোনো শক্তি ছিল না। ফ্রান্স, ইংল্যান্ড কেউ ছিল না। দে আর দ্য সুপার পাওয়ার। জাস্ট লাইক আপনি যার সঙ্গে তুলনা করেন, ইংল্যান্ডের যদি সবচেয়ে পাওয়ারফুল রাজা রিচার্ড দ্য লায়ন কিং, তাকে চিন্তা করেন, ওইরকম তৃতীয় আব্দুর রহমানের মতো শক্তিশালী শাসক ইংল্যান্ডে ছিল না। এটা হয়েছিল আব্বাসীয় খিলাফতের দুর্বলতার কারণে, বা তারা আসলে ইউরোপে নাক গলাতে চায়নি। দ্বিতীয় আরেকটা খিলাফত হয়েছিল ফাতিমীয় খিলাফত। তো ফাতিমীয় খিলাফত হয়েছিল মিশরে। এটাও আব্বাসীয় খিলাফতের দুর্বলতার কারণে। তারা যথেষ্ট শক্তিশালী ছিল এবং তাদের আমলে অনেক কিছু হয়, এবং উত্তর আফ্রিকাতে তারা যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করে, এবং মক্কা, মদিনা, সিরিয়া এবং এই যে ফিলিস্তিন, জেরুজালেম, এটা এই আব্বাসীদের কাছ থেকে মূলত ফাতিমীয়রা নিয়ে নেয়। পরবর্তীতে ফাতিমীয় খেলাফতের যখন দুর্বল অবস্থা হয়ে পড়ে, আব্বাসীয় দুর্বল হয়ে যায়, ফাতিমীয়রাও দুর্বল হয়ে যায়, তখন সিরিয়াতে আরেকটি সাম্রাজ্য গড়ে ওঠে, জঙ্গি ফ্যামিলি, ইমামউদ্দিন জঙ্গি, নুরউদ্দিন জঙ্গি। এইভাবে যখন খুব দুর্বল অবস্থা হয়ে যায়, তখনই ইউরোপীয় যে শক্তি, তারা এই জেরুজালেম উদ্ধার করার জন্য তারা ক্রুসেড ঘোষণা করে, এবং প্রায় 100 বছর সেখানে ক্রুসেড চলে। এবং গাজী সালাউদ্দিন, যিনি ছিলেন মূলত ইমামউদ্দিন জঙ্গির একজন
মানে যাকে বলা হয় সেনাপতি, সেই যাকে বলা হয়, এবং সেই সেনাপতি রূপে তিনি মূলত ফাতেমীয় যে খলিফা তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছিল মিশরে। ঠিক সেই সময়টাতে তিনি শক্তি সঞ্চয় করে মূলত এই যুদ্ধে জয়লাভ করেন। এই হলো কাহিনী। তো এই যে খিলাফত, তো খিলাফত আব্বাসীয় খিলাফতের পরে মূলত আর কোনো খিলাফত ছিল না, সর্বজন স্বীকৃত হালাকু খানের পরে। এরপরে এই খিলাফতটা ছিল মাত্র সিল পিটানোর জন্য, সিল দেওয়ার জন্য, অনেকটা দুর্বল মুঘলদের মতো আওরঙ্গজেবের পরে বা ফররুখশিয়ারের পরে। এটাকে শক্তিশালী খিলাফত হিসেবে প্রতিষ্ঠিত করে অটোম্যানরা। অটোম্যানদের সুলতান সুলেমান পর্যন্ত তারা সুলতান ছিলেন। এরপরে তারা ধীরে 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 খলিফা হয়ে যান এবং বহু বছর তারা সেই খিলাফত কায়েম রাখেন। এর সঙ্গে শৌর্য ছিল, বীর্য ছিল, এবং এই উসমানীয় খিলাফত মানে এত বড় ডাইনেস্টি পৃথিবীতে আর হয়নি। বোঝার চেষ্টা করেন, পুরো মধ্যপ্রাচ্য, ইরানের বিরাট অংশ, এবং আজকের যে রাশিয়ার মুসলিম কান্ট্রিগুলো রয়েছে সে মানে তার একটা বিরাট অংশ, এমনকি যে ক্রিমিয়া সহ আজকের যে ইউক্রেন, ক্রিমিয়া, কিরগিজস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, এই পুরো এলাকা অটোম্যানদের অধীন ছিল। আর ওদিকে পুরো মধ্যপ্রাচ্য। তাহলে দেখুন যে অলমোস্ট প্রায় ৮০ লাখ বর্গ কিলোমিটার ছিল তার রাজ্যের আয়তন। এটা মুসলমানরা প্রায় 800 ইয়ার্স শাসন করেছে, এবং সেই শাসন ব্যবস্থাটাকে তছনছ করে খেলাফতটাকে ভেঙে চুরমার করে দিয়েছে কে? এই লরেন্স অফ অ্যারাবিয়া। তো সেই লরেন্স অফ অ্যারাবিয়া প্রথম মহাযুদ্ধের বহু বছর আগের থেকেই সেই আরবের যে জায়গাগুলো তারা চিন্তা করলো যে অটোম্যানরা যে রাজত্ব করছে সেই রাজত্বের মূল ভিত্তি হলো ইসলাম, ধর্ম, কোরআন, হাদিস, জিহাদ, খেলাফত। তো এই খেলাফতের যে সেন্টার, সেই সেন্টার হলো মক্কা, মদিনা, হেজাজ, তায়েব, নজদ। এই এলাকাতে ইসলাম বলতে তখন কিছু ছিল না, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি অনেক কিছু। পুরো সপ্তদশ, ষোড়শ শতাব্দী মানে সপ্তদশ থেকে বাকির সময়টাতে জঘন্য একটা অবস্থা। অটোম্যানরা চেষ্টা করেছিলেন ওই সময়তে ট্রান্স জর্ডান রেল লাইনের মাধ্যমে, কিন্তু তাদের যে প্রশাসনিক যে অবস্থা সেটা মিশরে বেশি ছিল, ইরাকে ছিল, বাগদাদে ছিল, উত্তর আফ্রিকাতে ছিল, লিবিয়াতে ছিল। কিন্তু আসলে মক্কা মদিনাকে শুধুমাত্র এই দুটো সিটিকে তারা ডেভেলপ করেছিলেন, কিন্তু এর বাইরে বিস্তীর্ণ এই মরুভূমিকে তারা আসলে কন্ট্রোলে নিতে পারেননি বা চেষ্টা করেনি। এমনকি জর্ডানও তারা তাদের ব্যাটালিয়নটা শক্তিশালী করেনি। সিরিয়াতে তাদের অবস্থান ভালো ছিল শুধুমাত্র। তো সেখানে এই লরেন্স অফ অ্যারাবিয়া করলেন কি, সমস্ত আরব যে জাতিগোষ্ঠী যেখানে অনেকটা আইএমএ জাহিলিয়াতের মতো ছিল, সেখানে অটোম্যানদের বিরুদ্ধে তারা প্রচণ্ড বিক্ষোভ ছড়াতে থাকে, এবং প্রথম মহাযুদ্ধের সময় এই শক্তিগুলোকে অটোম্যানদের বিরুদ্ধে কাজে লাগিয়ে পুরো এলাকা অটোম্যানদের জন্য একটা মৃত্যুফাত তৈরি করে ফেলে, এবং ওখান থেকেই অটোম্যানদের পরাজয় হয়। এবং আপনারা জানেন যে জার্মানির সঙ্গে যে অটোম্যান সুলতান যোগ দিয়েছিলেন শেষের দিকে এসে, এর ফলে কি হলো, এই মধ্যপ্রাচ্যে অটোম্যানদের পরাজয় পুরো প্রথম মহাযুদ্ধে ইউরোপীয় জার্মানির যে শক্তি ছিল, অক্ষর শক্তি, তাদের পরাজয় ডেকে নিয়ে আসে, এবং মুসলমানদের এই খেলাফত তছনছ হয়ে এবং ভেঙে যায়, এবং সেখানে অনেকগুলো নতুন রাষ্ট্র, মানচিত্র চেঞ্জ হয়ে যায়। সিরিয়া সাথে মিশর যোগ হয়ে যায়, ইরাকের সাথে আরেকটি রাষ্ট্র যোগ হয়ে যায়, ফিলিস্তিন, জর্ডান এক হয়ে যায়, পশ্চিম তীরে এক হয়ে যায়, মানে সৌদি আরব 4-5টা ভাগ হয়ে যায়, কুয়েত আলাদা হয়ে যায়। কেমন যেন মানে পুরো মানে মানচিত্র প্রথম মহাযুদ্ধের পর যে মধ্যপ্রাচ্যের আজকের যে মানচিত্র, সেই মানচিত্র মূলত তৈরি হয় প্রথম মহাযুদ্ধের পর। এটা ব্রিটিশদের পরিকল্পনা, এবং এই কাজে পুরো কর্তৃত্ব হলো লরেন্স অফ অ্যারাবিয়ার, যিনি ইহুদি এবং খ্রিস্টানদের যে মূল চক্রান্তের মানে হাতিয়ার, এবং সেই চক্রান্ত ধর্মকে ব্যবহার করে এবং ইসলামকে ব্যবহার করে। ঠিক সেই যে চক্রান্ত, লরেন্স অফ অ্যারাবিয়া নাও ইজ ইন বাংলাদেশ। কে সে? আপনি কি জানেন? আমরা জানি না। আমরা ডিপ স্টেটের কথা শুনি।
আমরা বিভিন্ন নেংটু বাবা, ইল্লু বাবা, পিল্লু বাবা, আমরা বিভিন্ন রকম যাকে বলা হয় কথা শুনি, ন্যারেটিভ শুনি, নৃত্য শুনি, সঙ্গীত শুনি, বিভিন্ন বুদ্ধিজীবী শুনি, বিভিন্ন পীর বাবা, নানা রকম শুনি। কিন্তু এদের পেছনে যে একজন লরেন্স অফ অ্যারাবিয়া আছে, সে কে? ডোনাল্ড লু তো এখন আর নেই। ডোনাল্ড লু এর জায়গায় কে? পিটার হাস, ড্যান মজিনা, নাকি মার্কিন রাষ্ট্রদূতের যখন ড্যান ডাব্লিউ মজিনা ছিলেন তখন ডেপুটি অ্যাম্বাসেডর ছিলেন জন, আপনারা দেখেছেন কিছুদিন আগে তিনি বাংলাদেশে ছিলেন। তিনি কি সেই গ্রুপ অফ যে লরেন্স অফ অ্যারাবিয়া তাদের মধ্যে, নাকি জর্জ সরোজ নামে যে লোকের কথা আমরা শুনছি আমেরিকাতে, তিনি, নাকি অন্য কেউ, নাকি ইলন মাস্ক? কে সে? আমরা জানি না। কিন্তু যারা সমাজের গভীরে কাজ করেন, ব্যাংকিং সেক্টরে প্রথম টপ 10 বড় ব্যাংকগুলো যারা চালান, সিটি ব্যাংকের এমডির সাথে গোপনে আলাপ করেন, ইস্টার্ন ব্যাংকের এমডির সঙ্গে গোপনে আলাপ করেন, ট্রাস্ট ব্যাংকের এমডির সাথে আলাপ করেন, সরকারি যে 4টি ব্যাংক রয়েছে জনতা, রূপালী, সোনালী, অগ্রণীর সাথে আলাপ করেন, বাংলাদেশ ব্যাংকের ডিপটি গভর্নর, এক্সিকিউটিভ ডিরেক্টরদের সাথে আলাপ করেন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম 10 জন প্রভাবশালী বুদ্ধিমান কর্মকর্তার সঙ্গে আলাপ করেন, বুঝতে পারবেন কিভাবে লরেন্স অফ অ্যারাবিয়া তাদের সাঙ্গপাঙ্গরা কাজ করছে। আমাদের ধর্মীয় সেক্টরে যারা ধর্মীয় নেতা রয়েছেন, যারা ইন্টেলেকচুয়াল রয়েছেন, কলামিস্ট রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এই ধর্মের হর্তাকর্তা এবং দেশপ্রেমিক, দেশকে ভালোবাসেন, তাদের সাথে আলাপ করেন, তাহলে বুঝতে পারবেন যে এমন কিছু হচ্ছে সেখানে তাদের নিয়ন্ত্রণে নেই। আপনারা হাটহাজারিতে যান, আপনারা তামিরুল মিল্লাতে যান, আপনারা ঢাকা আলিয়াতে যান, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, হলগুলোতে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপনি কি দেখেন তো যে সেখানে যা কিছু হচ্ছে আপনার সাথে মিলছে কি না? যদি না মিলে থাকে তাহলে বুঝবেন যে পিছন থেকে একজন লরেন্স অফ অ্যারাবিয়া বাংলাদেশের সঙ্গে আসামের, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার, বাংলাদেশের সঙ্গে বিহারের, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মুসলমানদের, ওই এলাকার মানুষদের, ওই এলাকার ভূখণ্ডের, ওই এলাকার মানচিত্রের সংযোগ মেলানোর জন্য কি কেউ চেষ্টা করছে? কেউ কি ঢাকার সঙ্গে পিন্ডির, ঢাকার সঙ্গে করাচির, ঢাকার সঙ্গে ইসলামাবাদের নতুন কোনো রুট খুঁজছে? নতুন কোনো শব্দ কি শুনতে পাচ্ছেন? নতুন কোনো পায়ের আওয়াজ কি আপনাকে আন্দোলিত করছে? নতুন বারুদের গন্ধ, স্নাইপার রাইফেলের বুলেট, এই কথা স্মরণ করে কি আপনার মনের মধ্যে কোনো আতঙ্ক জাগছে? বা এই বাংলাদেশে হঠাৎ করে, আমরা তো এর আগে স্নাইপার রাইফেল এই শব্দটি যারা মিলিটারি এক্সপার্ট তারা জানতেন, আমরা তো জানতাম না। এখন তো এগুলো মুখস্থ, সবার কাছে মুখস্থ। কেন? কে দিচ্ছে এগুলো? কারা দিচ্ছে? কি কারণে দিচ্ছে? কে সেই লরেন্স অ্যারাবিয়া? যদি খুঁজতে না পারেন, হঠাৎ করে একদিন দেখবেন এমন সকাল হয়েছে, এমন সন্ধ্যা হয়েছে, এমন রাত এসেছে যে রাত 1000 বছরে বাঙালির জীবনে কখনো আসেনি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন এবং দয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।